আসসালামু আলাইকুম। পৃথিবীর সকল জীবের কল্যাণ হোক। বিএনপির গত শুক্রবার ইশতেহার ঘোষণা করছে। সবগুলো রাজনৈতিক দলই মোটামুটি সবার ইশতেহার ঘোষণা করছে। তো এর মধ্যে সবগুলো রাজনৈতিক দলেরই ইশতেহার ভালো, মোটামুটি সবগুলো ইশতেহারই খুব ভালো। কোনোটারই সমালোচনা করার মতো কোনো ওয়ে নাই। এই ইশতেহারগুলো যেই নির্বাচনে জিতুক, তাতে ইশতেহারগুলো যদি সবাই বাস্তবায়ন করে, দেশের জন্য মঙ্গল। এ নিয়ে আমার কোনো কথা নেই। আমি বিএনপির ইশতেহারের দুইটা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয় দুইটা ভবিষ্যতে বিতর্কের সৃষ্টি করবে। বিষয় দুইটা হচ্ছে বিএনপির সংবিধান সংস্কার নিয়ে। সংবিধান সংস্কারে মোটামুটি বিএনপি 35টা বিষয় রেখেছে, মোটামুটি 35টা বিষয় রেখেছে। এর মধ্যে বিএনপি ইশতেহারের প্রথমেই তারা উল্লেখ করছে যে সংবিধান সংস্কারের বিষয়ে গত 17ই অক্টোবর 2025 তারিখে জুলাই জাতীয় সনদ যে আঙ্গিকে ঐকমত্য ও স্বাক্ষরিত হয়েছে, সেগুলো সে মতে বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তার মানে তারা জুলাই সনদে যেভাবে স্বাক্ষর হয়েছে, জুলাই সনদ অনুযায়ী তারা সংবিধান সংস্কার করতে চায়। এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। এখন আসি এই সংবিধান সংস্কার বিষয়ে তারা 8 নম্বর যে বিষয়টা তারা রেখেছে, এই জিনিসটা নিয়ে ভবিষ্যতে বিতর্কের সৃষ্টি হবে। আমি বললাম, ভবিষ্যতে এই 8 নম্বরে যে বিষয়টা তারা রেখেছে, এটা নিয়ে ভবিষ্যতে বিতর্কের সৃষ্টি হবে। 8 নম্বরে তারা কি রেখেছে? 8 নম্বরে তারা রেখেছে সংবিধানের এককেন্দ্রিক চরিত্র অক্ষুণ্ণ রেখে বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞদের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতার লক্ষ্যে দেশের বিশিষ্ট নাগরিক, প্রথিতযশা শিক্ষাবিদ, আইনজীবী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি ও অন্যান্য পেশাজীবীদের সমন্বয়ে সংসদে 100 সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ প্রবর্তন করা হবে। ভালো কথা। এবং রাজনৈতিক দলসমূহ নিম্নকক্ষের অর্জিত আসন সংখ্যার অনুপাতিক হারে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করবে। ভালো করে খেয়াল করবেন, এখানে লেখা যে রাজনৈতিক দলসমূহ নিম্নকক্ষের অর্জিত আসন সংখ্যার আনুপাতিক হারে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করবেন। তারা বিএনপি চায় যে সংসদে যারা নিম্নকক্ষে যারা যেরকম আসন পাবে, সেই অনুপাতে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করবে। কেউ যদি, আমাদের সংসদীয় আসন হচ্ছে 300, কেউ যদি 3টা আসন পায় সংসদে, তাহলে তারা উচ্চকক্ষে 1টা আসন পাবে। মোটা দাগে এটা হচ্ছে তাদের ইশতেহারে লেখা। কিন্তু আমাদের জুলাই সনদে কি লেখা আছে? আমরা যে 4টি বিষয়ে গণভোটে হ্যাঁ দেব, সেই জুলাই সনদে কি লেখা আছে সেটা একটু আমরা দেখি। গণভোটের প্রশ্নে খ নম্বর, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট নিম্নকক্ষের পাশাপাশি ভোটের অনুপাতে। খেয়াল করবেন, নিম্নকক্ষে ভোটের জুলাই সনদের গণভোটের প্রশ্ন খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট নিম্নকক্ষের পাশাপাশি ভোটের অনুপাতে 100 সদস্যের একটি উচ্চকক্ষ থাকবে। বিষয়টা খেয়াল করবেন, এখানে লেখা ভোটের অনুপাতে 100 সদস্যের একটি উচ্চকক্ষ থাকবে। মানে জুলাই সনদ অনুযায়ী আমরা যে গণভোটে হ্যাঁ দেব, এই হ্যাঁ যদি জয়যুক্ত হয়, তাহলে যে রাজনৈতিক দলগুলো সারা বাংলাদেশে সারা মোট যে ভোট পাবে, সেই অনুপাতে তারা উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করবে। মানে জামাত বা এনসিপি যেটাকে পিআর পদ্ধতিতে বলে, এই পিআর পদ্ধতি কিন্তু বিএনপি চায় নাই। বিএনপি চাচ্ছে আসন ভিত্তিক
তারা আসনের অনুপাতে তারা উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করবে। বিষয়টা আমার কাছে জুলাই সনদে যে আমরা গণভোটে হ্যাঁ দেব, হ্যাঁ যদি জয়যুক্ত হয় তাহলে আমার এটা জয়যুক্ত হবে। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে আসন দিতে হবে। আবার বিএনপি যদি জিতে যায় তাহলে তারা তাদের ইশতেহার বাস্তবায়ন করবে। বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে ভবিষ্যতে এটা বিতর্কের সৃষ্টি করবে। এক। দ্বিতীয় যে বিষয়টা বিতর্কের সৃষ্টি হতে পারে, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে তারা যদি কোনো সংবিধান সংস্কার করতে যায় তাহলে যে সমস্যার সম্মুখীন হতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে, তারা ইশতেহারের 12 নম্বরে লিখছে সংবিধান সংশোধনী। ভালো করে খেয়াল করবেন, লেখা সংবিধান সংশোধনী, অর্থ বিল, আস্থা ভোট ও জাতীয় নিরাপত্তা, যুদ্ধ পরিস্থিতি ইত্যাদি ছাড়া অন্য সব বিল উচ্চকক্ষে প্রেরণ করা হবে। ভালো করে খেয়াল করবেন, সংবিধান সংশোধনী, অর্থ বিল, আস্থা ভোট এবং জাতীয় নিরাপত্তা, যুদ্ধ পরিস্থিতি ইত্যাদি ছাড়া অন্য সব বিল উচ্চকক্ষে প্রেরণ করা হবে। কিন্তু আমরা যে গণভোটে হ্যাঁ দেব, সেই গণভোটের প্রশ্নে কি লেখা আছে? গণভোটের খ নম্বর প্রশ্নে লেখা আছে সংবিধান সংশোধনের জন্য এই উচ্চকক্ষের অনুমোদন বাধ্যতামূলক হবে। গণভোটে যদি হ্যাঁ পাশ করে তাহলে এটা পাশ হয়ে যায় যে সংবিধান সংশোধনের জন্য এই উচ্চকক্ষের অনুমোদন বাধ্যতামূলক নিতে হবে। কিন্তু বিএনপি তাদের ইশতেহারে সংবিধান সংশোধনী বিল এটা উচ্চকক্ষে পাঠাতে চায় না, তারা নিম্নকক্ষেই পাশ হলে সংবিধান সংশোধনী করা যাবে এটা লিখছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয় দুইটা আসলেই খুব বিতর্কের জন্ম দিতে পারে ভবিষ্যতে। কিন্তু আমার কাছে বিএনপির পজিশনটা ঠিকঠাক মনে হচ্ছে। তারা যা করতে চায় খুবই স্পষ্ট, যে আমি সরকার গঠন করলে ভবিষ্যতে কি করব খুব স্পষ্টভাবে জনগণের কাছে তুলে ধরতে চায় তারা। সেজন্য স্পষ্ট করে তারা ইশতেহারে এটা উল্লেখ করছে যে আমি যদি সরকার গঠন করি আমি এইভাবে এইটা করব। এখন তারা এই ইশতেহার নিয়ে জনগণের কাছে যাবে, জনগণ যদি ভোট দেয়, বিএনপি যদি সরকার গঠন করে তাহলে তারা ইশতেহার বাস্তবায়ন করবে। তবে ইশতেহার বাস্তবায়ন করা ঠিক আছে, কিন্তু জুলাই সনদের কী হবে? তাহলে যদি বিএনপি যদি নির্বাচিত হয়ে তাদের মতো করেই যদি সংবিধান সংস্কার করে বা এই সংস্কার কাজগুলো করে, তাহলে এত টাকা খরচ করে, এত পরিশ্রম করে, এত টাকা খরচ করে এই গণভোট আয়োজনের ব্যাপারটা আমার ঠিক মাথায় ঢুকতেছে না। জনগণ ভোটের মাধ্যমে তার যে প্রতিনিধি তাকে সে ম্যান্ডেট দিয়ে দিচ্ছে সংবিধান সংস্কার, যত সংস্কার হোক, যা কাজ করো সব ধরনের কাজ করার ম্যান্ডেট তারা তাদের প্রতিনিধিকে দিয়ে দিচ্ছে। তো তারা গিয়ে যদি জুলাই সনদের বাইরে গিয়ে যদি বিএনপি যদি এই ইশতেহার বাস্তবায়ন করে, আমি মনে করি আসলে ভবিষ্যতে একটা বড় ধরনের বিতর্কের জন্ম দিতে পারে। আমি কথাগুলো এই জন্যই বললাম যে এই বিতর্কগুলো যে হবে এটা নিশ্চিত থাকেন। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে দেখা যাবে যে কি হয়, কিভাবে তারা এই সংস্কার কাজগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। ধন্যবাদ সবাইকে।